শুভ সকাল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা খুব ভালোভাবে স্যারে এখানে মূল পাঠ্য বই থেকে পাঠ পড়িয়ে শোনাবো। ওই পাঠটা খুব মনোযোগ সহকারে শুনবে। আজকে আমাদের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এখানে দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এইসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এই পাঠ অধ্যায় শেষে আমরা কী জানতে পারবো? অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শৈবাল, ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবো, কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো, ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব ও অন্যদের সচেতন করব। মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাসের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। মানবদেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাসের কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব। এইসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে নিজে সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব। চলো আমরা পাঠে যাই। পাঠ 1 ও 2, অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই। যেমন আমরা একটা নির্দিষ্ট আমাদের কোষ থাকে বিভিন্ন উচ্চ শ্রেণীর প্রাণীদের, কিন্তু এইসব নিম্ন শ্রেণীর মানে অণুজীবদের কোনো কি থাকে না, সুগঠিত কোষ নেই। এরা অণুজীব নামে পরিচিত। এইসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। অনুমানিক ক্ষুদ্র, এই ক্ষুদ্র থেকে কিন্তু আমাদের সৃষ্টি, বড় বড় জীবনের সৃষ্টি। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে আদিজীব বলা হয় কাদেরকে? অণুজীবদেরকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনার অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। তাহলে ভালোভাবে খেয়াল করো। অণুজীব জগৎ: রাজ্য 1 অ্যাকিউরেটা, রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3 ইউক্যারিওটা। রাজ্য 1 অ্যাকিউরেটা বা অকোষীয়। এইসব অণুজীব এতই ছোট যে তারা সাধারণ আলোক অণুবীক্ষণ নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। এই রাজ্য 3টা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। রাজ্য 3টা সম্পর্কে আমি এখন পার্ট 3 ও 4-এ যাচ্ছি। ভাইরাস ও ব্যাকটেরিয়া একটা চিত্র খেয়াল করো, তোমরা খুব মনোযোগ সহকারে একটা চিত্র খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ একটি ব্যাকটেরিয়াফাইজ ভাইরাস কণিকা। খুব ভালোভাবে দেখো। মাথা যেটা দেওয়া আছে সেটাকে প্রোটিন, মাঝখানে হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে কলার। ঠিক আছে, আমাদের শার্টের কলারের যে অবস্থা, আমরা শার্টের যে মধ্যভাগটা থাকে মাথার আর শরীরের অন্য অংশের সাথে কানেক্টেড, সেরকম ল্যাচ আছে। আরটা হচ্ছে কি স্পর্শক তন্তু। ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, রিকেটাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের কি করে? উপকার করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে।
এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। প্রথম হচ্ছে ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না, এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র নিউক্লিয়িক আমিষ আবরণ ও নিউক্লিয়িক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। যদি আমিষ আবরণটা তাদের নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়, তারা তাদের লক্ষণটা কি করে ফেলবে? হারিয়ে ফেলবে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয়, তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এই কারণে ভাইরাসটা হচ্ছে প্রকৃত পরজীবী। এরা অন্য জীবন্ত জীবের উপর তারা কি করে? নির্ভরশীল। যদি জীবিত জীব না পায়, তাহলে তারা তাদের লক্ষণগুলো কোনোটা কি পাবে না? প্রকাশ পাবে না। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্র 1.1 এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। তাহলে এখানে কক্কাসটা দেখো। আচ্ছা, তারপর আমরা ব্যাকটেরিয়া যাই। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, ষষ্ঠ শ্রেণীতে। এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণী জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকৃতির ভিত্তিতে এদের নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। ক হচ্ছে কক্কাস। কক্কাসের চিত্রগুলো খেয়াল করো ভালোভাবে। এই কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে বা দলবেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এই যে আমাদের নিউমোনিয়া রোগ হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের যে নিউমোনিয়া রোগটা সৃষ্টি হয়, এটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? কক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। খ বেসিলাস। বেসিলাসের চিত্রটা দেখো। এরা দেখতে লম্বা দণ্ডের নেই। ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় ইত্যাদি রোগেরা সৃষ্টি করে। ধনুষ্টঙ্কার রোগ আর রক্ত আমাশয় রোগের সৃষ্টির কারণ হচ্ছে বেসিলাস ব্যাকটেরিয়া। কমা তো তোমরা নিশ্চয়ই চিনো, আমাদের বর্ণের মধ্যে একটা অংশ। এটা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। অ্যাসপাইলাম, এটা হচ্ছে তোমার চিত্রটা ভালো। এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতিটা একটু কি থাকে? পেঁচানো থাকে। কীভাবে থাকে? পেঁচানো। ব্যাকটেরিয়ার উপকারিতাটা কি? মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবহন করে। পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। যেমন পাট কাটার পর কিন্তু আমরা এটা সরাসরি কি করি না? ব্যবহার করি না। এটাকে অনেক দিন ধরে কোথায়? পানির মধ্যে কী করে রাখতে হয়? ভিজিয়ে রাখতে হয়। যার ফলশ্রুতিতে দেখবে পাটের যে মূল অংশটা, সেটা কিন্তু উপর থেকে আঁশটা ছড়ানোর কাজে এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের কী করে? সাহায্য করে। দই তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। যেমন দুধ থেকে দই হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু দুধটা কিন্তু আমি যদি কয়েকদিন ব্যবহার না করি, তাহলে এগুলো দইয়ে কী হয়? পরিণত হয়। এই দই সৃষ্টিতেও কার সহযোগিতা লাগবে? ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হবে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। রক্ষাকারী যে অনেক সময় আমরা অসুস্থ হয়ে থাকি, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। এই যে অ্যান্টিবায়োটিকগুলো কোথা থেকে তৈরি হয়? ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে কী করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ব্যাকটেরিয়া বায়োস সম্পর্কে। এখন আমরা পার্ট
5 হয়ে যাব ছত্রাক, শৈবাল ও এমিবা। তো ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন ও সবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে ক্লোরোফিল ছত্রাকের মধ্যে কোনো ধরনের ক্লোরোফিল নেই। যদি এদের মধ্যে ক্লোরোফিলটা থাকতো তাহলে তারা অবশ্যই কী করতে পারতো, সালোক সংশ্লেষণ করতে পারত। তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থসমূহ মাটিতে জন্মায়। অনেক সময় দেখবা তুমি একটা খাবার যদি অনেকদিন বাইরের দিকে ফেলে রাখো বা যে কোনো ঢাকনাযুক্ত যে কোনো জায়গায় যদি রেখে রাখো, ওটা কিন্তু কয়েকদিন পরে কি হয়, পচে যায়। ঠিক আছে, এই যে পচাটার সৃষ্টি হওয়ার কারণটা কি জন্য হয়ে থাকে, এই ছত্রাকের কারণে হয়ে থাকে। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও কী করা যায়, ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশে বহু দেশে এর চাষ করা হচ্ছে। মাশরুম এখন বর্তমানে আমাদের খুব একটা জনপ্রিয় খাদ্য তালিকার অংশ হিসেবে স্থান দখল করেছে। এটা বিভিন্নভাবে খাওয়া যায়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের কী রয়েছে, ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তুর ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, চুলি, চোলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাকে আলুর বিলম্বিত ধ্বংসা রোগ, পাটের কালোপাট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ ও ব্যাট বা ব্যাসের আসবাবপত্র পচিয়ে আমাদের কী করে, ক্ষতি করে। বিভিন্ন আসবাবপত্র কী করে থাকে, ক্ষতি করে থাকে। তাহলে এখানে ছত্রাকের তোমার যেমন উপকারিতা আছে তেমন কি আছে, অপকারিতাও আছে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ, ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে এই রোগ সংক্রমিত হতে পারে। এইসব রোগ থেকে নিরাপদ থাকতে বা যা করার দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। যারা ছত্রাকে আক্রান্ত হবে, রোগে আক্রান্ত হবে, তাদের ব্যবহৃত জিনিসপত্র যাতে আমরা ব্যবহার, সুস্থ সম্পন্ন মানুষ যারা তারা যাতে ব্যবহার না করি। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদ ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে কী করা, পুড়িয়ে ফেলা। একটা ছত্রাক থেকে একটা গাছে যদি একটা উদ্ভিদে যদি ছত্রাকটা আক্রান্ত হয়, পরবর্তীতে যাতে পরবর্তী গাছে এটা যদি আক্রান্ত হতে না পারে সেজন্য এটাকে কী দিতে হবে, ওষুধ ছিটাতে হবে ছত্রাক প্রতিরোধী, অথবা উদ্ভিদটা পুরোটাই কী করে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। শৈবাল, সমাজবর্গের ক্লোরোফিলযুক্ত ও সবুজ উদ্ভিদের শৈবাল। আর এদের মধ্যে কী থাকে, ক্লোরোফিল থাকে। এরা নিজেদের খাদ্য নিজেরাই কী করতে পারে, তৈরি করতে পারে। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। অ্যাসপারাগাস নামক শৈবাল বেশিরভাগ জলাশয়েই পাওয়া যায়। শৈবালের উপকারিতা, আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। আমরা যে আইসক্রিম খাই, আসলে চিন্তা করে দেখছো, এই আইসক্রিম খাই, আইসক্রিমটা হচ্ছে আসলে শৈবালজাত, এক প্রকারের শৈবাল, সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয়। খুব ভালোভাবে মনে রাখবা, সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্যজাতের শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা, মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অতিরিক্ত শৈবাল যদি জলাশয়ে জন্ম নেয় তাহলে জলজ প্রাণী যেগুলো আছে, জলজ প্রাণী আর মাছের জন্য এটা অক্সিজেনের কী হয়, অভাব হয়। আজকের পাঠের শেষ পাঠটা আমি পড়ব, সেটা হচ্ছে এমিবা। প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এমিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে কী বলে, ক্ষণপথ বলে। এর সাহায্যে এমিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। এদেরকে কি বলা হয়, প্লাস্টানেমা বলা হয়। এমিবা পানিতে স্যাঁতসেঁতে, মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। তো এমিবা কোথায় জন্মে, পানিতে পচা স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব জন্মে। তাহলে আমরা এখানে এমিবার একটা আণুবৈজ্ঞানিক একটা গঠন খেয়াল করো তোমরা, পাশে চিত্রের মধ্যে দেওয়া আছে। চিত্রটা ভালোভাবে দেখো। খাদ্য গহ্বর দেওয়া আছে, ইউরেট দেওয়া আছে, খাদ্য গহ্বরটা খেয়াল করতেছো, হ্যাঁ খাদ্য দেওয়া আছে।
ক্ষণপথ, প্লাস্টালেমা, প্লাজমাছল, নিউক্লিয়াস, এন্টোপ্লাজম, পানি গহ্বর, সংকোচনশীল গহ্বর। এগুলো হচ্ছে অ্যামিবার কী গঠন? আণুবীক্ষণিক গঠন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবা, বাসার মধ্যে সবসময় নিরাপদে থাকবা, বাইরে অযথা ঘোরাফেরা করবা না, আর মোবাইল গেমের প্রতি আসক্ত হবা না, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবা, কিন্তু খুব কম সময়ের জন্য ব্যবহার করবা। এটা যদি তোমার আসক্তি পর্যায়ে না যায়, কারণ বর্তমানে বিভিন্ন রকমের যেহেতু ভালো তোমার উপকারী ওয়েবসাইট আছে, পাশাপাশি তোমার এখানে অনেক খারাপ ওয়েবসাইটের মধ্যে আছে, ওইসব খারাপ ওয়েবসাইট বর্জন করবা, পড়ালেখায় মনোনিবেশ করবা, মা বাবার কথা শুনবা। এই বলে আজকে পাঠ আমি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।